প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজ শুরু করব ক্লাস 11 পদার্থবিদ্যার দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর। তাহলে শুরু করা যাক ক্লাস 11 এর দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর। ভেক্টর রাশির প্রথম যে বিষয়টি আসে সেটি ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আমরা বুঝি যে প্রাকৃতিক বস্তু, ঘটনা ইত্যাদি সম্পর্কিত যা পরিমাপ করা যায় তাকে আমরা ভৌত রাশি বলি, অর্থাৎ হুইচ ক্যান বি মেজার্ড, সেটি হচ্ছে ভৌত রাশি। ফিজিক্যাল তাহলে দেখি আমরা আমাদের ভর পরিমাপ করতে পারি। তাহলে ভর ভৌত রাশি, মাস। আমাদের হাইট পরিমাপ করতে পারবো, হাইট ভৌত রাশি। আর ওয়েট পরিমাপ করতে পারবো, সেটা ভৌত রাশি। আর কি হতে পারে? ওয়ার্ক ডান, কার্য পরিমাপ করতে পারি। এই রকমের আরো অনেক ভৌত রাশি আছে, অনেক রাশি আছে যেগুলিকে আমরা পরিমাপ করতে পারি। যেমন ধরুন স্পিড, ভেলোসিটি, ফোর্স, অসংখ্য রাশি আছে যেগুলিকে আমরা পরিমাপ করতে পারি। তারপরে কিছু বিষয় আছে, দেখো ইমোশন। ইমোশনালি আমরা অনেক কাজ করি। ইমোশনালি আমরা খুব কষ্ট পাই, আবার খুব আনন্দিত হই। কখনো খুব বেশি আনন্দিত হই, আবার খুব কষ্ট পাই। তাহলে ইমোশন এক্সিস্ট করে ঠিকই, কিন্তু ইমোশনকে আমরা পরিমাপ করতে পারি কি? পরিমাপ করতে পারি না। খুব বেশি হলে বেশি কম বলতে পারি, কিন্তু পরিমাপ করতে পারি না। তাহলে ইমোশন ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। যেমন ধরো থিঙ্কিং, আমরা বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করতে পারি। অনেকে গভীর চিন্তায় থাকে, আবার অনেকে সেই অর্থে মনোযোগী হয় না। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে? থিঙ্কিং এক্সিস্ট করে ঠিকই, কিন্তু সেটি ভৌত রাশি নয়। আবার ধরো পেন, ব্যথা। আমরা ব্যথা অনুভব করি, কিন্তু ব্যথা কি পরিমাপ করতে পারি? কখনোই না। ঠিক আছে? তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে যাকে আমরা পরিমাপ করতে পারবো। এই ফিজিক্যাল কোয়ান্টিটি তিনটি ভাগ। ফিজিক্যাল কোয়ান্টিটি মূলত তিনটি ভাগ। একটি হচ্ছে স্কেলার, আরেকটি হচ্ছে ভেক্টর, আর একটি হচ্ছে টেনসার। টেনসার আমাদের সিলেবাসে নেই, সেই অর্থে আমাদের আলোচনা করা দরকার নেই। মূলত ভৌত রাশি দুই প্রকারের। তাহলে স্কেলার, ভেক্টর। স্কেলার রাশি বলতে আমরা কি বুঝি? যে স্কেলার রাশি বলতে বুঝি যে ভৌত রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানই যথেষ্ট।
যে ভৌত রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানই যথেষ্ট। আর যে ভৌত রাশিকে প্রকাশ করার জন্য মান এবং ডিরেকশন দুটোই প্রয়োজন, ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন। তাহলে যে ভৌত রাশিকে প্রকাশ করার জন্য মান এবং অভিমুখ দুটোই প্রয়োজন, সেই ভৌত রাশিকে আমরা বলি ভেক্টর রাশি। তাহলে আমাদের মূল যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি। ধরো তোমরা আমার বাড়ির পজিশন জানতে চাইছো, তাহলে আমি কি বলবো? আমি যদি বলি আমার বাড়ির কাছে একটা বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ড থেকে 100 মিটার দূরে, তাহলে তোমরা আমার বাড়ি আসতে পারবে? পারবে না। কেননা ওই বাস স্ট্যান্ড থেকে 100 মিটার দূরে ঠিকই, কিন্তু সেই বাস স্ট্যান্ড থেকে কোন দিকে সেটা যদি না বলি তাহলে আমার বাড়ি আসা একটু সমস্যা হবে। তাহলে যে কোনো বস্তুর পজিশন যদি আমরা বলতে চাই তাহলে তার মান এবং অভিমুখ দুটোই প্রয়োজন হয়। আবার ধরো সায়েন্স সিটি, কলকাতায় যে সায়েন্স সিটি, সেটি কোথায় তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কি বলবে? তাহলে তোমার বাড়ি থেকে সায়েন্স সিটির ডিস্টেন্স বলতে হবে এবং তোমার বাড়ি থেকে সায়েন্স সিটি কোন দিকে সেটা তোমাকে উল্লেখ করতে হবে। তুমি যদি বলো 50 কিলোমিটার, তাহলে 50 কিলোমিটার বললে কি হবে? 50 কিলোমিটার তো যে কোনো দিকে যেতে পারে, তাহলে কি সায়েন্স সিটি যাওয়া যাবে? নিশ্চয়ই না। এখন যদি জিজ্ঞাসা করে সায়েন্স সিটি কত দূরে, তাহলে তুমি 50 কিলোমিটার বললে ঠিক আছে। কিন্তু যদি সায়েন্স সিটি কোথায় জিজ্ঞাসা করা হয় তাহলে তোমাকে তোমার বাড়ি থেকে ডিস্টেন্স এবং সেই সঙ্গে দিক, অর্থাৎ কোন দিক, উত্তর দিক না দক্ষিণ দিক না পূর্ব দিক না পশ্চিম দিক, সেটা বলতে হবে। তাহলে কিছু ভৌত রাশি, অর্থাৎ যে সমস্ত ভৌত রাশি প্রকাশ করার জন্য অবশ্যই মান এবং অভিমুখ দুটোই প্রয়োজন হয়, শুধু মান জানলে ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি না। সেই ভৌত রাশিকে আমরা ভেক্টর রাশি বলি। তো ভেক্টর রাশিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, মানে কিভাবে প্রকাশ করি? ভেক্টর রাশিকে প্রকাশ করার নিয়ম কি? কিভাবে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করব দেখি। তোমাকে যদি বলা হয় একটি সরলরেখা আঁকতে, তাহলে কিভাবে আঁকবে? সরলরেখার দৈর্ঘ্য বেশি আঁকতে পারো, কম আঁকতে পারো, নির্দিষ্ট নয়। যেমন ধরো একটি স্ট্রেট লাইন, এই হচ্ছে স্ট্রেট লাইন। এখন তোমাদের যদি আঁকতে বলা হয় এর চেয়ে বড় আঁকতে পারো বা এর চেয়ে ছোট আঁকতে পারো, তাহলে এটা স্ট্রেট লাইন। সরলরেখা, ম্যাগনিটিউড আর ডিরেকশন। সরলরেখার নির্দিষ্ট কোনো মান বলতে পারবে? নির্দিষ্ট মানের হয়?
না, যে কোনো দৈর্ঘ্য হতে পারে, তাহলে এর কোনো মান নেই। সরলরেখার কোনো নির্দিষ্ট দিক আছে? তোমাকে যদি সরলরেখা আঁকতে বলা হয় তাহলে তুমি এই দিকে আঁকতে পারো, এই দিকে আঁকতে পারো, একটু বড় করে আঁকতে পারো, একটু ছোট করে আঁকতে পারো, নির্দিষ্ট কোনো দিক নেই। তাহলে সরলরেখার কোনো মান এবং অভিমুখ বলতে পারছি না। এখন যদি এই সরলরেখা থেকে কিছু অংশ কেটে নিলাম, একটি নির্দিষ্ট মানের অংশ কেটে নিলাম, এখান থেকে এই পর্যন্ত একটি নির্দিষ্ট মানের সরলরেখা থেকে রেখাংশ কেটে নিলাম, এখান থেকে এখানে রেখাংশ কেটে নিলাম, এটাকে আমরা কি বলি? লাইন সেগমেন্ট বা রেখাংশ। এই রেখাংশের একটি নির্দিষ্ট মান আছে। তোমরা জ্যামিতিতে 10 সেন্টিমিটার রেখাংশ অঙ্কন করো, তখন তুমি যে কোনো দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করতে পারো কি? কখনোই না। তখন 10 সেন্টিমিটারই তোমাকে পরিমাপ করে অঙ্কন করতে হয়। এই রেখাংশের একটি নির্দিষ্ট মান আছে, কিন্তু কোনো দিক নেই। রেখাংশ যে কোনো দিকে তুমি আঁকতে পারো। এরপরে তোমাকে যদি কোনো দিক প্রকাশ করার জন্য কোনো চিহ্ন ব্যবহার করতে বলা হয়, তখন তোমরা কি করো? তখন অ্যারো মার্ক চিহ্ন দাও। অ্যারো। মাধ্যমিক পরীক্ষার সময় তোমরা যখন ভিন্ন স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিলে, তখন স্কুল এন্ট্রান্সের গেট, মূল যে গেট, সেই গেটের পাশেই বড় করে অ্যারো মার্ক দিয়ে লেখা ছিল রুম নম্বর এত, দিয়ে একটা অ্যারো মার্ক, রুম নম্বর এত, অ্যারো মার্ক। অ্যারো মার্ক আসলে দিক প্রকাশ করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। ক্লিয়ার? তাহলে অ্যারো মার্ক তার কি আছে? মান নেই, কিন্তু দিক আছে। তারপরে দেখো, এখন যদি আমরা রেখাংশের উপর একটি তীর চিহ্ন বসিয়ে দিই, এই রেখাংশের উপর অ্যারো মার্ক বসিয়ে দিলাম, তাহলে এটা কি হলো? এটা হলো ডাইরেক্টেড লাইন সেগমেন্ট। ডাইরেক্টেড লাইন সেগমেন্ট, তীর চিহ্নযুক্ত রেখাংশ। তীর চিহ্নযুক্ত রেখাংশ, একটি রেখাংশ তার তীর চিহ্ন আছে। তাহলে এই রেখাংশের মান আছে, এই রেখাংশের অভিমুখ আছে। তাহলে কি দাঁড়ালো? যে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমাদের কি প্রয়োজন? মান এবং দিক। তাহলে আমরা যদি ডাইরেক্টেড লাইন সেগমেন্ট দিয়ে ভেক্টর রাশিকে প্রকাশ করি, অর্থাৎ একটি তীর চিহ্নযুক্ত রেখাংশ দ্বারা যদি ভেক্টর রাশিকে প্রকাশ করি, তাহলে আমরা মানটাও প্রকাশ করতে পারবো এবং দিকটাও প্রকাশ করতে পারবো। ক্লিয়ার? তাহলে ভেক্টর রাশিকে প্রকাশ করার নিয়মই হচ্ছে তীর চিহ্নযুক্ত রেখাংশ দিয়ে প্রকাশ করা হয়, ডাইরেক্টেড লাইন সেগমেন্ট। তাহলে এ কে যদি একটি ভেক্টর রাশি বলি, এ একটি ভেক্টর কোয়ান্টিটিকে প্রকাশ করে, তাহলে কি করব? তীর চিহ্নযুক্ত রেখাংশ দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে তীর চিহ্নযুক্ত রেখাংশ বলতে যদি আমরা মাথায় একটি অ্যারো মার্ক দিয়ে দিই, তাহলে এই ভেক্টর রাশিকে প্রকাশ করে। আমরা রেখাংশের সাহায্যে যদি প্রকাশ করি, ধরো এ একটি রেখাংশ, তার ইনিশিয়াল পয়েন্ট বা এটাকে বলা হয় টেল, গুরুত্বপূর্ণ বিষয় টেল, আর এটাকে বলা হয় হেড। তাহলে এটা ইনিশিয়াল और टेल, টার্মিনাল পয়েন্ট और হেড। তাহলে এই ভেক্টর রাশির মান কত হবে? এই রেখাংশের মান যা হবে, অতএব এই রেখাংশের মান যতটুকু হবে, যেমন ধরো 10 সেন্টিমিটার, তাহলে ওই ভেক্টরের মান সেই পরিমাণ হবে। এখন তোমাকে যদি বলা হয় সরণ ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর এস 10 কিলোমিটার সাউথ,
10 কিলোমিটার দক্ষিণ দিক, তাহলে সেই ভেক্টর রাশিকে তুমি তীরচিহ্নযুক্ত রেখাংশ দিয়ে কিভাবে প্রকাশ করবে? তাহলে কি করবে? এই একটি ভেক্টর ধরো, তাহলে এই যে মান, এই মানটাই 10 কিলোমিটার ধরে নাও, অসুবিধা নেই। তাহলে 10 কিলোমিটার সাউথ এই ভেক্টর সরল ভেক্টরের যদি মান তুমি 10 কিলোমিটার করতে চাও, তাহলে তুমি একটি নির্দিষ্ট যে কোনো দৈর্ঘ্যের রেখাংশকে ইন্ডিকেট করে দাও, যেটা এটা 10 কিলোমিটার। তোমার কি 10 কিলোমিটার রেখাংশ আঁকতে হবে? নিশ্চয়ই না। সেই জন্য কি করা হয়? স্কেলিং করা থাকে। যেমন ধরো ভারতের ম্যাপ তোমাদের ছোট্ট খালে এঁকে নিতে পারছো, নির্দিষ্ট স্কেলের মাধ্যমে তোমরা ডায়াগ্রামটা আঁকতে পারছো। তাহলে ভেক্টর রাশিকে প্রকাশ করার একদম সহজভাবে দেখো, যে কোনো ভেক্টর রাশি মানে তার মাথায় অ্যারো মার্ক দিতে হবে। যেমন ধরো বেগ v দিয়ে প্রকাশ করি 6 সেন্টিমিটার পার সেকেন্ড, ভেক্টর রাশির মান। এখন ভেক্টর রাশিকে সম্পূর্ণ করতে গেলে দিক লাগবে নর্থ। তাহলে কি করব? এই ভেক্টর রাশির মাথায় অ্যারো চিহ্ন দিলেই যথেষ্ট। তাহলে যে কোনো ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমরা কি করব? সেই ভেক্টর রাশির মাথায় অ্যারো মার্ক দেব। ঠিক আছে? আর কি করব? ওই ভেক্টর রাশির শুধুমাত্র যদি মান জানার প্রয়োজন হয়, তাহলে মডুলাস চিহ্নের মধ্যে লিখতে হবে। মডুলাস অফ ভি। তাহলে এইটার ক্ষেত্রে কত হবে? মডুলাস অফ ভি সমান সমান হবে 6 সেমি পার সেকেন্ড। মান, শুধুমাত্র মান। অন্য একটি টেকনিক আছে ভেক্টর রাশিকে প্রকাশ করার। কি টেকনিক? যে ভেক্টর রাশি মানে আমরা কি করি? এটাকে বোল্ড ফেস করি। যেমন ধরো এ একটি ভেক্টর, তাহলে অ্যারো মার্ক দিতে পারি, বা এটাকে বোল্ড ফেস করে দিতে হয়, মোটা করে দিতে হয়। এটা এ ভেক্টর। ঠিক আছে? তাহলে এই ভেক্টরের মান সিম্পলি আমরা এ লিখতে পারি। তাহলে দেখো, যে কোনো ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা অ্যারো মার্ক দিতে পারি বা বোল্ড ফেস করতে পারি। আর শুধুমাত্র মানের জন্য মডুলাস অফ এ বা সিম্পলি এ। তাহলে ধরো মোমেন্টাম ভেক্টর বা ফোর্স ভেক্টর বা অ্যাক্সেলারেশন ভেক্টর, যে কোনো ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমরা কি করব? সেই ভেক্টর রাশির মাথায় অ্যারো মার্ক দিয়ে দেব। তাহলে ভেক্টর রাশি প্রকাশ হবে, সেই সময় মান এবং দিক প্রকাশ করবে। এইবার বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রথম হচ্ছে ইকুয়াল ভেক্টর। সমান ভেক্টর বলতে আমরা কি বুঝি? ধরো দুটি ভেক্টর এ এবং বি, এই দুটি ভেক্টরের মান এবং অভিমুখ যদি একই হয়, মান এক হতে হবে, ভ্যালু এক হতে হবে এবং ডিরেকশন সেম ডিরেকশন হতে হবে, তাহলে সেই ভেক্টর দুটিকে আমরা ইকুয়াল ভেক্টর বলবো। এবং ওই ভেক্টর দুটি সমজাতীয় ভেক্টর হতে হবে। সমজাতীয় ভেক্টর না হলে ইকুয়াল ভেক্টর কি করে হবে? তাহলে ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর বলতে আমরা মান এবং অভিমুখ সমান বুঝি। তারপর হচ্ছে অপোজিট ভেক্টর। দুটি ভেক্টরের ধরো মান সমান কিন্তু দিক পরস্পর বিপরীত। ধরো এ একটি ভেক্টর, দিক কোন দিকে? এই দিকে। এই ভেক্টরটি হচ্ছে এ ভেক্টর। আর একটি ভেক্টর দিক কোন দিকে? মনে করি এই দিকে, বি ভেক্টর। এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান সমান, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরকে কি বলবো আমরা? পরস্পর বিপরীত ভেক্টর বলবো। তাহলে এ ভেক্টর সমান সমান বি ভেক্টর, আমরা ডাইরেকশন চিহ্ন মাইনাস চিহ্ন, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরকে পরস্পর বিপরীত ভেক্টর বলবো। কেন? মান সমান কিন্তু দিক পরস্পর বিপরীত। তাহলে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এরপরে চলে আসি কোলিনিয়ার ভেক্টর। যদি কতগুলি ভেক্টরকে আমি একটি রেখায় যদি কল্পনা করতে পারি, মানে একটি রেখায় যদি প্লেস করতে পারি, কতগুলি ভেক্টর? ধরো এটা একটি ভেক্টর, এটা একটি ভেক্টর, এটা একটি ভেক্টর, এটা একটি ভেক্টর। এই ভেক্টরগুলিকে যদি আমরা একটি রেখায় প্লেস করতে পারি, ধরো এইখান থেকে এটা প্যারালাল ভেক্টর, আমরা এটা
এখান থেকে একটা প্যারালাল ভেক্টর, এখান থেকে একটা, এখান থেকে একটা প্যারালাল ভেক্টর কনসেপ্ট। অর্থাৎ একটি রেখায় যদি আমরা প্লেস করতে পারি কতগুলি ভেক্টরকে, তাহলে তাকে আমরা বলবো কোলিনিয়ার ভেক্টর। তারপরে চলে আসি কোপ্লেনার ভেক্টর। কোপ্লেনার ভেক্টর হচ্ছে যদি কতগুলি ভেক্টর একটি নির্দিষ্ট তলে থাকে। যেমন ধরো এটা একটি ভেক্টর, এটা একটি ভেক্টর, তাহলে এই দুটি ভেক্টর যদি এইভাবে থাকে, তাহলে যে নির্দিষ্ট তল, এই তল, এর একটি নির্দিষ্ট তলে আছে, ধরো আর একটি ভেক্টর এটা, এই যে তিনটি ভেক্টর দেখো, এই তিনটি ভেক্টর কিন্তু আর একটি নির্দিষ্ট তলে নেই। এই দুটি ভেক্টর একটি নির্দিষ্ট তলে আছে, এই দুটি ভেক্টর একটি নির্দিষ্ট তলে আছে, তার মানে এগুলি পরস্পর একতলীয় ভেক্টর নয়। যে সমস্ত ভেক্টর একটি তলে সীমাবদ্ধ থাকবে, একটা প্লেনে সীমাবদ্ধ থাকবে, সেই ভেক্টরগুলিকে আমরা কি বলি? কোপ্লেনার ভেক্টর। তারপরে চলে আসি কোইনিশিয়াল ভেক্টর। কোইনিশিয়াল ভেক্টর সমবিন্দু ভেক্টর বা কনকারেন্ট ভেক্টর বলা হয়। সমবিন্দু ভেক্টর হচ্ছে যে সমস্ত ভেক্টরের অ্যাকশন পয়েন্ট সেম। অর্থাৎ ধরো কোন একটি বস্তু, এই বস্তুর উপর অনেকগুলি ফোর্স কাজ করছে, F1 F2 F3, তাহলে কি হলো? এই বস্তুর উপরে F1 F2 F3 এই বলগুলি ওই বস্তুর উপর ক্রিয়াশীল, একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল, তাহলে সেই ভেক্টরগুলিকে আমরা সমবিন্দু ভেক্টর বলতে পারি। বা যে সমস্ত ভেক্টরের আদি বিন্দু সেম, সেই ভেক্টরগুলিকে আমরা সমবিন্দু ভেক্টর বলি। তারপরে দেখো জিরো ভেক্টর, খুব ইন্টারেস্টিং। জিরো ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান জিরো, শূন্য, নির্দিষ্ট কোনো দিক নেই। নির্দিষ্ট দিক নেই অর্থাৎ যে কোনো দিকের আমি বলতে পারি, ডাইরেকশনটা আরবিট্রারি। তাহলে জিরো ভেক্টর হচ্ছে জিরো ম্যাগনিটিউড, জিরো ম্যাগনিটিউড and no specific direction, no direction, নির্দিষ্ট কোনো দিক নেই। তাহলে দিক কোন দিকে থাকতে পারে? যে কোনো দিকে, আরবিট্রারি। তাহলে জিরো ভেক্টরের সংজ্ঞা যে সমস্ত ভেক্টরের মান শূন্য, কোনো নির্দিষ্ট দিক নেই, তাকে আমরা জিরো ভেক্টর বলি। যেমন ধরো তুমি এখান থেকে যাত্রা শুরু করলে, এইভাবে এদিকে ঘুরে 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 এখানে আবার ঠিক এখানে এসে পৌঁছালে, তাহলে তোমার সরণ কত? সরণ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট, আদি বিন্দু এবং অন্তিম বিন্দু, অর্থাৎ টেল আর হেড সেম, তাহলে সরণ কত? শূন্য। সরণ তো ভেক্টর আসে, তাহলে এই ক্ষেত্রে সেটা কি হবে? শূন্য ভেক্টর। তাহলে যে সমস্ত ভেক্টরের বা যে ভেক্টরের আদি বিন্দু এবং অন্তিম বিন্দু সমাপতিত, অর্থাৎ একই বিন্দু, তাকে আমরা বলি শূন্য ভেক্টর। এরপর আমরা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ একক ভেক্টর নিয়ে আলোচনা করছি। একক ভেক্টর পরিষ্কার বুঝতে পারছো, ইউনিট ভেক্টর, তার মান কত? 1। যে সমস্ত ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলবো। তাহলে একক ভেক্টরের দিক কোন দিকে হবে? একক ভেক্টরের নির্দিষ্ট দিক থাকবে। তাহলে যে সমস্ত ভেক্টরের মান 1 তাকে আমরা একক ভেক্টর বলতে পারি। ধরো এ একটি ভেক্টর, রেখাংশের সাহায্যে যদি বলি, ধরো এ একটি ভেক্টর, তাহলে এই দিক থেকে এই দিক, তাহলে এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর চাই, তাহলে কি করতে হবে? মান কি হবে? একক মান হতে হবে, এখান থেকে একক মান বিশিষ্ট ভেক্টর। তাহলে এ ভেক্টরের মান কত? মডুলাস অফ এ, মডুলাস চিহ্ন দিই আমরা। তাহলে উল্টো ভাবে লিখি, তাহলে এ মান বিশিষ্ট ভেক্টরটি কত? এ ভেক্টর। তাহলে একক মান বিশিষ্ট ভেক্টর কত? এক মান বিশিষ্ট ভেক্টর এ ভেক্টর
বাই ভেক্টরের মান। তাহলে যে কোনো ভেক্টরের একক ভেক্টর যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, সেই ভেক্টর বাই ওই ভেক্টরের মান। এইটাকে আমরা সাধারণত এখানে ক্যাপচার তাহলে এ ভেক্টরের একক ভেক্টর এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। ক্লিয়ার? সাধারণত তোমাদের অনেক সময় এন ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে একক ভেক্টরের গুরুত্ব কি? দেখো, যে কোনো ভেক্টরের মানকে ওই ভেক্টরের একক ভেক্টর দিয়ে যদি গুণ করা যায় তাহলে কি হচ্ছে, ওই ভেক্টরের মান ইনটু একক ভেক্টর দিয়ে যদি গুণ করা যায় তাহলে ভেক্টর রাশিটা পাই। যে কোনো ভেক্টরের মানকে ওই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর দিয়ে যদি গুণ করা যায় তাহলে কত হবে, ওই ভেক্টরটি পাবো। তাহলে n যদি একটি একক ভেক্টর হয় n ক্যাপ, তাহলে এর মডুলাস করলে কত পাবো আমরা, 21 পাবো। এইবার হচ্ছে প্যারালাল ভেক্টরের শিফটিং বলতে আমরা কি বুঝি? প্যারালাল ভেক্টর সমান্তরাল ভেক্টরের শিফটিং। ধরো এই একটি ভেক্টর, এই ভেক্টরের শিফটিং আমরা এই ভেক্টরকে প্যারালালি এখানে নিয়ে যেতে পারি। তাহলে এই ভেক্টরের এই ভেক্টর সেম ভেক্টর, প্যারালাল ভেক্টর। আরেকটি ভেক্টর এই ভেক্টর, এই ভেক্টরের প্যারালাল ভেক্টর এই ভেক্টর লিখতে পারি, ঠিক আছে? দেখো, এই ভেক্টরের প্যারালাল ভেক্টর এটা লিখতে পারি, এই ভেক্টরের প্যারালাল ভেক্টর এটা লিখতে পারি, ঠিক আছে? তাহলে এইবার আমরা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করতে হবে, এটা নিয়ে অনেকের কনফিউশন হয়। দেখো, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, দেখো এ ভেক্টর বি ভেক্টর মধ্যবর্তী কোণ কত, এটা কত হবে 90 ডিগ্রি। এইটা আমরা কি করে বের করব? দেখো, এ ভেক্টরের টেল বি ভেক্টরের টেল, অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা মানে ভেক্টর দুটি টেল একসঙ্গে মিলিত করতে হবে, টেল আর টেল, বা তুমি হেড টু হেড মিলিত করতে পারো। তাহলে এ ভেক্টরের টেল এই পজিশন, বি ভেক্টরের টেল এই পজিশন, তাহলে এই দুইয়ের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এবার দেখো, এই যে মিলিত পজিশন, এইটা এ ভেক্টরের হেড আর বি ভেক্টরের টেল মিলিত আছে, তাহলে এই কোণটা কি এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ? কখনোই না। তাহলে কি করতে হবে, যে কোনো প্রকারে তোমাকে হেড টু হেড বা টেল টু টেল মিলিত করতে হবে। তাহলে দেখি, তাহলে এ ভেক্টরে যদি আমরা এইভাবে লিখি, এ ভেক্টরকে ডট ডট চিহ্ন দিয়ে লিখতে পারি, তাহলে এ ভেক্টর, তাহলে এ ভেক্টর হচ্ছে প্যারালাল শিফটিং। তাহলে দেখো, এ ভেক্টরের টেল আর বি ভেক্টরের টেল মিলিত হয়েছে, তাহলে এই যে কোণ, এই কোণটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। কত হবে? এটা যদি 60 হয় তাহলে এটা কত হবে, 120। ক্লিয়ার? তুমি এইটাকেও প্যারালাল শিফটিং করে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবে। এখানে দেখো, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? লক্ষ্য করো, এ ভেক্টরের হেড আর বি ভেক্টরের টেল একসঙ্গে আছে। আমাদের কি করতে হবে, হয় হেড টু হেড নিয়ে আসতে হবে, না টেল টু টেল নিয়ে আসতে হবে। তাহলে কি করি, তাহলে এই ভেক্টরকে যদি আমরা প্যারালাল শিফটিং করি, প্যারালাল শিফটিং করলে এরকম হবে, এই ভেক্টর, তাহলে বি ভেক্টর, এটা বি ভেক্টর না, এটা এ ভেক্টর হবে, এ ভেক্টর। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর মধ্যবর্তী কোণ কত, এটা, তাহলে 120 মানে 180, টোটাল 180 থেকে 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা বলতে পারবো। নেক্সট ক্লাসে
আমরা ভেক্টর যোগ অর্থাৎ দুটি ভেক্টরের যোগ করার নিয়ম কি সেটা আলোচনা করব।